মারাত্মক এক বিস্ফোরক তথ্য প্রকাশ করল আল জাজিরা। আল জাজিরার এই তথ্য দেখে ইতোমধ্যে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প তারা হতভম্ব হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রের ছক তৈরি করছিল এবং নতুন করে আবার ইরানে কীভাবে হামলা করা যায় সেটা নিয়ে তারা প্ল্যান সাজাছিল। তবে তাদের সেই প্ল্যান এবার ভেস্তে যাচ্ছে এবং সেখানে মারাত্মকভাবে এই প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য বরং নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে। আল জাজিরার এই প্রতিবেদনে বলা হয়েছে ইরানের এক দল প্রতিনিধি তারা রাশিয়ায় গিয়েছেন এবং সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী যে প্রতিষ্ঠান সেটাও পরিদর্শন করেছে। এমনকি এই প্রতিনিধি দলের সাথে ইরানের পরমাণু বিজ্ঞানীরাও ছিলেন, যারা একটা নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথেও কিন্তু যুক্ত। তো প্রিয় ভিউয়ার্স, ইসরায়েল কিন্তু বারবার সন্দেহ করছে যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তৈরি করার মতন যে সক্ষমতা, সেই সক্ষমতার কাছাকাছি তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে সক্ষম হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে বারবারই উল্লেখ করা হয়েছে যে তারা এমন কোনো মারাত্মক অস্ত্র বা মরণাস্ত্র তৈরি করবে না যেটা মানব সভ্যতার জন্য ক্ষতিকর। কিন্তু তারপরও অন্য আরেকটা স্ট্র্যাটেজির দিক থেকে যদি দেখা হয় তাহলে ইমাম মাহেদি কিন্তু যখন আসবেন সেই সময় ইমাম মেহেদির পক্ষে সৌদি আরব এমনকি অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো তারাও থাকবে না, তবে খোরাসান থাকবে, এই ইরান থাকবে। এবং খোরাসান যেহেতু ইরানেরই একটা অন্তর্গত, তাই ইরান সরাসরি থাকবে এবং তারা ইমাম মেহেদিকে স্বাগত জানানোর জন্য, ইমাম মেহেদির জন্য তারা আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছে। এই যুদ্ধটা হবে উন্নত বিশ্বের সাথে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটাকে মালহামা বলা হচ্ছে। আর এই মালহামায় কিন্তু ইরানের নেতৃত্ব প্রদান করবে সরাসরি ইমাম মাহাদি, এবং ইমাম মাহাদি এই যুদ্ধে জয়লাভ করবে পশ্চিমাদের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, এবং সেই ষড়যন্ত্রকারীদের দোসর হিসেবে কাজ করবে বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্র। তবে এবার ইরান উল্লেখ করেছে, ইরান তারা উল্লেখ না করলেও ইতোমধ্যে সামরিক বিশ্লেষকগণ তারা এই বিষয়টি উপলব্ধি করেছে, তারা বিষয়টি বুঝতে পেরেছে যে অন্তত ইরানের যদি এই ষড়যন্ত্রকারীদের সামনে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই তাদের হাতে এই মারাত্মক মারণাস্ত্র বা আপনার পারমাণবিক বোমার দরকার রয়েছে। সেখান থেকে কিন্তু তারা গোপনে বেশ কয়েকটি ইউনিটে এমন কিছু পরমাণু বিজ্ঞানী রেখে দিয়েছে যাদেরকে কখনো তারা ফোকাস করে না। এমনকি মোসাদের গোয়েন্দা সংস্থার এজেন্টরাও তারাও শতবার চেষ্টা করেও এই তথ্য উদ্ঘাটন করতে পারেনি, এই তথ্য উদ্ঘাটন করতে তারা ব্যর্থ হয়েছে। এই সফরের নেতৃত্বে ছিলেন 43 বছর বয়সী ইরানের পারমাণবিক পদার্থবিদ আলী কালভান্দ। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্ট মস্কোতে এসেছিলেন, তার সাথে ছিলেন আরও 4 জন। কালভান্দ বলেছেন তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থার সাথে যুক্ত সদস্যরাও ছিলেন। তো প্রিয় ভিউয়ার্স, ইতোমধ্যে কিন্তু প্রথম যে 12 দিনের যুদ্ধ হয়েছে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মিলিত শক্তির বিরুদ্ধে ইরানের, সেই যুদ্ধে ইরান শেষ পর্যন্ত জয়লাভ করেছে এবং ইসরায়েলকে রক্ষা করার জন্য ইসরায়েলের প্রভু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় এবং তারপরে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু তার পরপরে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক যখন ইরানকে আর কোনোভাবেই পর্যুদস্ত করতে পারছে না, তখন কিন্তু বিভিন্নভাবে আবার অবরোধ আরোপ করা শুরু হয়েছে। এবং সম্প্রতি ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন নিয়মিত, সেখানে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে অর্থনৈতিক অবরোধ আরোপ করা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সেখানে তারা ইরান থেকে যে তেলগুলো পারস্য উপসাগর ব্যবহার করে আপনার চীনে প্রেরণ করা হয় আরব সাগর ব্যবহার করে, সেখানে কিন্তু এই তেলবাহী যে জাহাজগুলো আছে সেই তেলবাহী জাহাজগুলো প্রবেশে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। অর্থাৎ হরমুজ প্রণালী পর্যন্ত ইরানের দাপট থাকলেও তারপরে কিন্তু ইরানের কর্তৃত্ব আর নেই। তারপরে আরব সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য তার যে মিত্র রাষ্ট্রগুলো তাদের কর্তৃত্ব রয়েছে এবং তাদের এই সম্মিলিত শক্তি তারা এই পথ ব্যবহার করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের উপর। অর্থাৎ তাদেরকে বিকল্প রুটে এখন চীনের সাথে এই তৈল রপ্তানি করতে হচ্ছে। তবে এভাবেও তারা বিভিন্ন দিক থেকে অবরোধ আরোপ করলেও কোনোভাবেই ইরানকে তারা দমন করতে পারছে না এবং ইরানকে নতজানু করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র চায়, ইসরায়েল চায় যে ইরান যেন সৌদি আরব বা অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের তাদের মতো যেন নতজানু হয় এবং ইরানের যে রেজিম সেই শাসন ব্যবস্থার পতন ঘটানোর মাধ্যমে ইরান যেন আবার পশ্চিমাপন্থী হয়ে ওঠে। কিন্তু ইরানের এই শাসন ব্যবস্থা, এই ইসলামী শাসন ব্যবস্থা তারা কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করবে না, ইসরায়েলের সাথে করবে না। কেননা তারা সরাসরি ঘোষণা দিয়েছে যে ইসরায়েল আধিপত্যবাদী রাষ্ট্র এবং দখলদার রাষ্ট্র।
যতক্ষণ পর্যন্ত না তারা ফিলিস্তিনি বা নিরীহ ফিলিস্তিনিদের উপরে অত্যাচার, নির্যাতন এবং তাদের অবৈধভাবে বা তাদের জমি অবৈধভাবে দখল করা বন্ধ না করছে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। আর এখান থেকেই ইরানকে হুমকি হিসেবে ব্যবহার করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একের পর এক ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তবে এই অর্থনৈতিক অবরোধ দিলেও ইরানকে তারা নতজানু করতে ব্যর্থ হয়েছে এবং এরই মধ্যে ইরানের এই 5 সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি রাশিয়ান যে সফরে গিয়েছিলেন, এই সফরের উদ্দেশ্য কিন্তু রাশিয়া থেকে পারমাণবিক বোমা নিয়ে আসা। যুদ্ধ চলাকালীনই রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ তিনি উল্লেখ করেছিলেন যে আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধু চাইলেই আমরা যে কোনো সময় তাদের হাতে পারমাণবিক বোমা সরবরাহ করতে রাজি আছি। এবং যুদ্ধের পরপরই কিন্তু আমরা দেখেছি যে রাশিয়া থেকে S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেমও ইরান নিয়ে এসেছে এবং ইতোমধ্যে ইরানে নিযুক্ত করেছে। এবং এরই মধ্যে আবার এই পারমাণবিক যে চুক্তিটা, এই পারমাণবিক চুক্তিটাও কিন্তু ইতিমধ্যে সন্দেহ তীর চরমভাবে পশ্চিমারা ইরানের বিরুদ্ধে দিচ্ছে এবং তারা উল্লেখ করছে যে ইরান পারমাণবিক বোমাই হয়তো রাশিয়ার কাছ থেকে নিয়ে আসলো। তো প্রিয় ভিউয়ার্স, মধ্যপ্রাচ্যের অবস্থা কিন্তু আরও জটিল হয়ে উঠছে এবং ইসরায়েল ও পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো তারা একের পর এক ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখলেও শেষ পর্যন্ত কিন্তু ইরানকে তারা পরাজিত করতে পারছে না এবং ইরানের জাতির ঐক্যবদ্ধতার কাছে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাচ্ছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।